এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস এক মহা আতঙ্কের নাম এবং শুধুমাত্র স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকির মধ্যে যে তার আগ্রাসী তৎপরতা সীমাবদ্ধ রাখেনি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, কূটনৈতিক নানা সংকটে পৃথিবীকে ফেলে দিয়েছে। বলাই হচ্ছে এটি হচ্ছে নিউ নর্মাল বা নিউ ওয়ার্ল্ড অর্ডার। নতুন এই বিশ্ব ব্যবস্থায় কেমন হবে আগামী দিনের পৃথিবী, সেটি কেউই এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছে না। তবে এই সংকট কাটিয়ে উঠবার চেষ্টা, উদ্যোগ সারা পৃথিবী জুড়েই চলছে। বাংলাদেশেও এর বাইরে নয়। বাংলাদেশের সংখ্যা প্রতিদিনই কম বেশি ঊর্ধ্বগামী, মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা। আজকে তৃতীয় মাত্রা কোভিড-19 নিয়ে বা করোনা ভাইরাস, তার প্রভাব, প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আপনারা জানেন যে সবাই ইতালি সবচাইতে বেশি যে দেশগুলো ভুক্তভোগী তার মধ্যে অন্যতম। ইতালির রোম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন লা স্যাপিয়েন্জা ইউনিভার্সিটির সাবেক বৈজ্ঞানিক গবেষক এবং ডক্টর আজিজ মোহাম্মদ শাহ নুরি। ডক্টর আজিজ মোহাম্মদ শাহ নুরি তিনি নিজেও কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন, সেখান থেকে রিকভার করেছেন এবং কিভাবে কোভিড-19 থেকে মুক্ত হওয়া যায় সেই ধারণাটাও তিনি আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তার কিছু রেসিপি আছে বিজ্ঞানসম্মত এবং সেটি তিনি অন্যান্য দেশেও প্রচার করবার চেষ্টা করছেন। বাংলাদেশের দর্শকদের জন্য তিনি আজকে বলবেন। আমাদের সঙ্গে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে যুক্ত হচ্ছেন ডক্টর গুলরেজ শেখ। ডক্টর গুলরেজ শেখ is an author, columnist and observer of geopolitics and global economics. He is the National Vice President, Youth Division of International Council of Jurists. He regularly talks on US and Canadian talk shows. Dr. Gulrez Sheikh and Dr. Aziz Mohammad Shah Nuri, welcome to the program. থ্যাংক ইউ। ডক্টর আজিজ, শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে? জি, শুনতে পাচ্ছি আমি। একটু আপনার কাছ থেকে আমরা ইতালির সর্বশেষ পরিস্থিতিটা শুনতে চাইব, কি অবস্থা এখন? আপনারা জানেন যে ইতালির প্রাইম মিনিস্টার একসময় বলেছিলেন জাতির উদ্দেশ্যে এবং সারা বিশ্বের উদ্দেশ্যে, আপনারা সেটা জানেন যে আমাদের চিকিৎসা ব্যবস্থায় আমরা ফেল করেছি, আমরা সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকব। আমরা ধীরে ধীরে সেটাকে উতরাতে পেরেছি একটা মাত্র কারণেই, সেটা হচ্ছে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেছি, আমরা ঘরে থেকেছি, বিনা প্রয়োজনে বার হই নাই। এর ফলেই আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পেরেছি। যেটা আজকে আমাদেরকে দোকানপাটে সবকিছু খুলে দেওয়া হয়েছে, কিন্তু একটা নিয়মের মাধ্যমে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই আমরা দোকানপাটে যাচ্ছি, আমরা ডাক্তারের সাথে কথা বলছি। মূল কথা হচ্ছে যে এই ভাইরাসকে আমরা দেখতে পারি না, এইটা আমাদের মানবদেহে আক্রমণ করে এবং মানবদেহেই তার বংশ বিস্তার করে। এর কারণে আমরা আক্রান্ত হব, এটা নিশ্চিন্ত। এখন আমাদেরকে যে প্রধান জিনিসটা মেনে চলতে হবে, আমার ইতালিতে বসবাস অবস্থায় যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে কি আপনাকে সচেতন হতে হবে। আপনাকে মনে করতে হবে যে আমি করোনা ভাইরাস নামক সংক্রমণটি অন্য কারো কাছ থেকে দান নেব না এবং কাউকে দান করব না। আপনি যদি মনে করেন আপনি নিজে একজন যোদ্ধা, আপনি করোনা ভাইরাস অন্যকে দেবেন না এবং যোদ্ধা হিসাবে আপনি অন্যের কাছ থেকে নেবেন না। সেটাই আমরা ইতালিতে যারা বসবাস করি এই মানসিকতায় এসে সেটা করতে পেরেছি, আজও আমরা সেটা করে যাচ্ছি। ডক্টর আজিজ, এমনিতে কি মনে হচ্ছে ইতালির পরিস্থিতি কি, মানে এখন ভালোর দিকে তো আমরা জানি, কিন্তু সেটি কি অব্যাহত থাকবে কিনা? কেননা সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, নানান ওয়েভের কথাও বলা হচ্ছে যে এটি ভালো হয়ে গিয়ে আবার খারাপের দিকে যেতে পারে। সো ইতালির আসলে পরিস্থিতিটা কি? আসল পরিস্থিতিটা হচ্ছে আমরা যদি সবাই সচেতন থাকি তাহলে আমরা ইতালিতে যেভাবে উত্তরণ করেছি এটা বজায় থাকবে। যদি আমরা অসচেতন হয়ে যাই, যদি আমরা আনকনশাস হয়ে যাই, তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। অতএব সারা পৃথিবীতেই
ইতালিকে একটা এক্সাম্পল হিসাবে শিখতে হবে যে আমরা নিয়ম মেনে চলবো, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনে চলবো, আমরা মাস্ক পরবো, আমরা গ্লোভস পরবো, আমরা অপ্রয়োজনে ঘরের বাইরে যাব না। এইটা যদি সবাই করে তাহলে বেঁচে যাবে, ওকে, তাহলে এই সব। আমি আসবো আবার আপনার কাছে। Dr. Gulrez, the number of corona cases worldwide exceeded 5.5 million, and about 3.50 lakhs people Yeah. have lost their lives. Among the South Asian countries, India is the highest risk, with more than 1,50,000 people affected so far, including 4,350 plus died, and around 10,000 people are in serious critical condition. So, does the administrative failure is accounted for a high mortality rate? What do you think? No, Zillur, I don't consider that thing because look at the size of population of India. It's a country of 1.32 billion people, and take out the ratio as compared to any country, let it be a Western country, let it be an Eastern country, the ratio is quite less in India because of the lockdowns, the early lockdowns we implemented. And see, one thing, one should notice one thing, that there are two countries in this world. One is India and another is Russia, which is having mortality rate less than 1%. This is the least in the world. There are many factors behind it. We will consider, we may talk upon them one by one, but one thing is there, the type of lockdown, it was the long in the world, and implemented with strict measures, it led to less number of mortalities, less number of infections, and one should be accepting one thing, that the purpose of lockdown is never to stop the spread of virus to 100% of the population, because it is something which we were not producing a single PPE kit when the lockdown started, and now we are producing more than 150,000 per day. We were importing all the testing kits from China or from South Korea or Germany. Now we are producing the testing kits, especially that rapid antibody testing kits, locally. So what we were trying to achieve by lockdown, we have achieved it. But at the same time, infections are increasing, but people are dying. On the other hand, you are opening your train services, air services, laborers are migrated from one state to another state. So how do you balance these things? See, one thing that is for sure, that labor have suffered, and they have suffered because of lockdown, and we know that people in this part of the world, especially I will talk about the Indian subcontinent, many people are really poor. But if we wouldn't have implemented these measures of lockdown, we would have suffered like United States. There was in Washington Post or New York Times 4 or 5 days back, there was a report that if Mr. Trump had carried on the lockdown efforts just a week back, before he did, 38,000 of American lives would have been saved. So by doing these measures, we saved thousands of Indian lives. Plus, as far as the spread is concerned, see, as we keep on increasing the test counts, definitely the numbers will also increase. But the doubling rate, what we call, see, I'm also a qualified doctor, so I will say that the doubling rate, when we started it, it was in 4 days, the numbers were doubling at the rate of 4 days. Now we have extended that to up till 15 days. So we have achieved the flattening of curve, and R0 factor, when we started, it was R4. Now it is something between a 1 and 1.6 or 1.5. So once we reach it up till less than 1, then the virus is defeated, like they have defeated it in New Zealand. Okay, I'll come back to you again. ডক্টর আজিজ, একটু আপনি, আমরা জানি যে আপনি নিজেও কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন, সো একটু আপনি আপনার অভিজ্ঞতা বলবেন ছোট্ট করে। জি জিল্লুর রহমান সাহেব, আমি নিউ ইয়র্ক থেকে গত 28 ফেব্রুয়ারি ইতালির উদ্দেশ্যে আসি। আমার ওয়ার্কিং প্লেস হচ্ছে মন্টি কার্লোর
নিকটস্থ ইতালির অভ্যন্তরে সানরেমো সিটি। আমি ভার্জিনিয়া থেকে নিউ ইয়র্ক আসি, নিউ ইয়র্ক থেকে আমি মিলান আসি, মিলান থেকে পাভিয়া হয়ে আমার সানরেমো স্টেশনে আসি। আমি প্রায় 40 ঘন্টা জার্নি করি। এই জার্নিতে আপনারা জানেন যে নিউ ইয়র্ক, মিলান, পাভিয়া অত্যন্ত রেড অ্যালার্ট এরিয়ার ভিতর দিয়ে আমাকে 40 ঘন্টা জার্নি করতে হয়। আমি কখন কিভাবে কন্টামিনেটেড হয়েছে এটা বলা সম্ভব না। আমি আমার বাসায় এসে রীতিমতো আমি কোয়ারেন্টাইনে চলে যাই এবং প্রয়োজনে আমি একজন টেকনিশিয়ানকে ডাকি আমার বাড়ির সার্ভিস দেওয়ার জন্য। তিনিও আক্রান্ত হয়েছিলেন। তো আমি যখন বক্তব্যটা পেলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে যে চিকিৎসা ব্যবস্থা নাই, তখন আমি ভাবলাম আমি ইতালিয়ান প্রাইম বাঙালি। মিনিস্টার। হ্যাঁ, ইতালির তো প্রাইম মিনিস্টার জি, বক্তব্য আপনারা সবাই জেনেছেন, শুনেছেন যে উনি যখন বললেন চিকিৎসা ব্যবস্থা নাই, আর মিডিয়াতে এতই মৃত্যুর হার আসছিল যেটা আপনারা জানেন, এটা কল্পনা করা যাচ্ছিল না। তখন আমি ভাবলাম আমি একজন বাঙালি, আমি বাংলাদেশে অবস্থানকালে আমি রাস্তাঘাটের খাবার খেয়েছি, আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু প্রায় 20 বছর আমি যে দেশে থাকি সেই দেশে একাকী বসবাস করি, সেহেতু বাংলাদেশের খাবারের স্বাদ নেওয়ার কোনো সুযোগ আমার নাই। তাই আমি ভাবলাম যে চিকিৎসা ব্যবস্থা যখন নাই, তাহলে ছোটবেলায় যেটা জানতাম হলুদ খেলে কাজ হয়, তারপরে আদা খেলে কাজ হয়, আমি সেই বিষয়ে ইন্টারনেটে সার্চ করা শুরু করলাম। শুরু করে একটা সিদ্ধান্তে আসলাম যে আমাকে বাঁচতে হবে। যেখানে ডাক্তার নাই সেখানে প্রত্যেকটা মানুষেরই ডাক্তারের ভূমিকা পালন করতে হবে। তাই আমি সমস্ত বাঙালি ভাই বোন যারা আমার কথা শুনছেন সবাইকেই আমি বলছি আপনারা নিজেরাই ডাক্তারের ভূমিকা নিজের জন্য পালন করুন। 4000 বছর আগে আমাদের ভারতবর্ষে এই আজকের এই মশলা যেগুলি আমরা রান্না করে খাই এগুলি ঔষধি ছিল। আমি আক্রান্ত হয়েছিলাম, আমি ভেবেছিলাম যে আমার বেঁচে যাওয়ার কোনো রাস্তা নেই, আমি মরব। এমনকি আমার মরদেহ কোথায় ফেলে দেওয়া হবে এটাও পৃথিবীর কেউ জানবে না, আমার আত্মীয় স্বজনও জানবে না। আমি 71-এ আপনি জানেন বঙ্গবন্ধুর সাথে 69-এ পরিচয় হওয়ার পর অনুপ্রাণিত হয়েছিলাম, 71-এ অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি সেই ছোট্ট বয়সে। ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকের অবস্থানে আমি এসেছি। আমার মনে পড়ে গেল আমার বঙ্গবন্ধুর সেই 71-এর 7ই মার্চের ভাষণ, এবারের সংগ্রাম করুণা, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি সেটাকে জুড়িয়ে বললাম এবারের সংগ্রাম করুণামুক্ত বাংলাদেশের গড়ার সংগ্রাম, বাংলাদেশের মানুষকে বাঁচানোর সংগ্রাম। আপনি একটু আমাদের বলবেন যে আপনার আপনার যে আমি কিভাবে বেঁচে গিয়েছি, আপনি যে আক্রান্ত হলেন, আপনি যে আক্রান্ত হলেন, তো আপনার টেস্ট কিভাবে অনুপ্রাণিত হয়েছিলাম সেটুকু বললাম আপনাকে। না না আমি এবার বলছি আমি আপনার সম্পর্কে জানলাম, আপনার কি আমি লক্ষণ আদা ছিল? সম্পর্কে জানলাম, আমি গোলমরিচ সম্পর্কে জানলাম, আমি লেবু সম্পর্কে জানলাম। এগুলি আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ আদার গুঁড়া, আধা চা চামচ লেবুর রস, 1 লিটার পানিতে 5 মিনিট জাল দেবেন। আবার আবার রিপিট করবেন, আবার রিপিট করবেন আপনি, আবার রিপিট করবেন আপনি। আধা চামচ হলুদের গুঁড়া। বলছি রেসিপিটা হচ্ছে
আধা চা চামচ হলুদের গুঁড়া, হুম, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ আদার গুঁড়া, আধা চা চামচ লেবুর রস 1 লিটার পানিতে মিশিয়ে 5 মিনিট জাল করবেন। যে ভেপারটা বের হবে, যে বাষ্পটা বের হবে, সেটা নাক এবং মুখ দিয়ে নেবেন। আপনি আক্রান্ত হন বা না হন এটা নেবেন। এটা নিলে আপনার শরীরের ইমিউনিটি বাড়বে, আপনার আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হলুদ কি কাজ করে? হলুদ কাজ করে আপনার কোষটাকে যখন ধ্বংস করা হয়, করোনা ভাইরাস আপনার অভ্যন্তরে ঢুকে আপনার একটি কোষকে ধ্বংস করে সে তার বংশ বিস্তার করে। আদা সেই কোষকে বাঁচাতে সাহায্য করে। গোলমরিচ আপনার রেসপিরেটরি ট্রাঙ্ককে সচল রাখতে সাহায্য করে। আদা আপনার কোষগুলি ভেঙে ফেলার পরে যে সেলুলোজগুলি আপনার ফুসফুসে জমা হয়ে সলিড হয় সেটিকে গালিয়ে বের করে দেয়। অতএব আপনার ফুসফুসের কোষগুলি বন্ধ হতে পারে না, ফুসফুস সচল থাকে। আপনার লেবু যে করোনা ভাইরাসের কারণে আপনার সেল ভাঙার সময় যে রিঅ্যাকশনগুলি করে, ভিটামিন সি এবং অ্যাসিডিক হওয়াতে সে যুদ্ধ করে তার কার্যক্রম ক্ষমতাকে নষ্ট করে। এইভাবে আপনি করোনা মুক্ত হতে পারেন। আমি যেভাবে হয়েছি, আমি এই ড্রিঙ্কটাকে চার মতো খেয়েছি, 1 লিটার পানি খেয়েছি, আমি সুস্থ হয়েছি মৃত্যুর ঝুঁকি থেকে। না কিন্তু যেখানে আমি কোনো ডাক্তার পাইনি ডক্টর আজিজ, সেখান থেকে ডক্টর আজিজ, আমি বেঁচে গিয়েছি। ডক্টর আজিজ, আপনারা এটা নিবেন। আপনি বলছেন ভাবটা নিতে, তাই তো? আপনি স্টিমের ভাপটা নিবেন এবং পুরো পানিটা 4 মতো করে আপনি খাবেন, 3 বার বা 4 বারে খাবেন। আচ্ছা আচ্ছা, আর এই ভাবটা কতবার নিবে একজন? ভাপটা 3-4 বার আপনি নিবেন, দিন আপনি বুঝবেন। আপনি আপনাকে কোনো ডাক্তার বলে দিতে হবে না, আমাকেও বলে দিতে হবে না, আপনিই বুঝবেন কখন আপনাকে নিতে হবে। আপনার প্রয়োজনের তাগিদে আপনার দেহই বলবে যে এখন আমাকে এটা দাও। না, সেটা তো ধরেন যিনি কারণ আক্রান্ত হলেন, জি, যিনি আক্রান্ত হলেন তিনি, যিনি আক্রান্ত হচ্ছেন না, মানে প্রোটেকশন হিসেবে, প্রিভেনশন হিসেবে যিনি নিচ্ছেন, তিনিও হ্যাঁ, একই একই রকম নেবেন একই এবং প্রসেসে নিবেন। কতদিন এবং নেবেন? WHO বা বাংলাদেশ গভর্নমেন্ট বা অল দ্য গভর্নমেন্ট যে কথাগুলি বলছে, আপনি মাস্ক ব্যবহার করবেন, গ্লোভস ব্যবহার করবেন, সোশ্যাল ডিস্টেন্স নেবেন, আপনি এটা করতে বাধ্য। না, কিন্তু আপনার এই রেসিপি কতদিন ব্যবহার করবেন একজন মানুষ, সেটা একটু বুঝতে চাইছি। যতক্ষণ পর্যন্ত এই করোনা ভাইরাস পৃথিবীতে জেরো পজিশনে না আসবে ততক্ষণ ব্যবহার করবেন। ওকে, আমি আসছি আবার আপনার কাছে, আমি আসবো আবার আপনার কাছ থেকে। ডক্টর গুলরেজ, India spends only Yeah. 3.6% of GDP on public health, which is negligible compared to other countries. So, who gets to make the initial key decision in healthcare? And with such a fragile health sector, is it possible to prevent the spread of pandemics like coronavirus? Zillur, I can't hear anything. So far, I know Yeah, that can India. you repeat? Yeah, I'm repeating. India spends only Yeah, 3.6%. Can you hear me? Okay. India spends only 3.6% Yeah. of its GDP on public health, which is negligible compared to other countries, other OECD countries, who gets to make the initial key decision in healthcare in India. And with such a fragile health sector, is it possible to prevent the spread of epidemics like corona? Gulraj. See, it's true. It's true that we need to increase the budget allocations for health, and we are moving in the right direction. The loopholes in the systems has been exposed by a virus, and that have to be filled, especially for those people who lives on the edges of the system, and many times they face the cracks
and get buried due to those cracks. So those cracks have to be filled, the loopholes have to be filled. But we should also understand one thing, that the private healthcare sector in India is much more. It's almost you can say 5 times of the 3.5% of GDP. So and in India it's really cheap. Compared to other countries, even in the adjoining countries, the healthcare system of India, private healthcare system, is really cheap. Plus, most of the medical colleges in most of the states, they are providing free of cost health facilities. So those big hospitals of the medical colleges, they are almost free of cost. So just add that amount, so it will surpass 6% of GDP, because 3.5% is the officially granted by the government. But you have to add other stuff like the private medical colleges, government medical colleges, then there are some healthy universities. If you combine all those things, then it will be more than 6% of GDP. So in that way we can deal with. And plus right now the government is spending around 10% of the GDP for liquidity maintenance in the market, because any country, let it be any country in the world, definitely there is a huge shrinkage of economy. Even the IMF says that at least there will be 3 to 3.5% of global economic shrinkage. And if the infection continues and lockdowns throughout the world continues, even up till the next part of the year, second half of the year, the figures may reach up to 6 to 6.5% of GDP. And in 2008's global economic crisis, the figures were less than 1% of GDP, but still we have not recovered from that. So you can understand, after the Great Recession, it is even bigger than the Great Recession. So there will be a recession followed by depression. But I'm optimistic regarding India. And not only me, but if you look at the data presented by International Monetary Fund, they are saying that there are 2 countries. One is China, which will grow by next year financial year with 1.7% growth, and India will grow by 1.6%. So if you combine these 2 countries, almost 2 out of 5 citizens of the world lives here. So it will give a boost at least to the Asian economy. But prospects look really bleak for Europe and America. So you are very much hopeful. Yeah, there is for India there is one more reason. See, the contribution of exports in our total GDP is around 16%, and about 84% of the Indian GDP is made by the internal domestic consumption. So here we can say that after 2 quarters, this will start back again, and particularly the agriculture, which consists of 16% of GDP, and the rural economy consists of 49% of GDP, because 51% of MSMEs are situated in the rural sector. So once these agriculture economy never paused. Even during the lockdowns, governments of various states were facilitating the rural economy, including agriculture. So rural economy and agriculture will be a great boost, and to boost up MSMEs, a large part of our GDP has been spent to provide them liquidity. And even banks, the one good thing that government of India has done, that the government is taking responsibility for the loans which will be given to MSMEs by the banks. If they are unable to pay, the government of India will pay. So without any collateral, the banks are going to give loans to the MSMEs, and that will contribute. And finally, these are the MSMEs which contribute to 90% of jobs, because jobs is also a problem world over. Let it be India or even your country or Europe or America. America is having 25% of joblessness right now. So we need to look at jobs. We need to look at world globally. We need to look at the liquidities of market. If liquidity stops, the things are bleak.
for any country. So the first and foremost thing is to give the booster injections for liquidity. Things will rebound once the liquidity is there. ডক্টর আজিজ, একটু আপনি আমাদেরকে যেটি বলছিলেন আপনার যে রেসিপির কথা, জি, এই বলুন। রেসিপি কি মানে আপনি আপনার মধ্যে সীমাবদ্ধ? আমি যদি শুনেছি আপনি নানান জনের সঙ্গে শেয়ার করেছেন বা না, অন্যদের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করেছেন বা এর আমি বিজ্ঞানসম্মত, প্রায় আমি 1000 বলছি যে জনের উপর আপনি যে এক্সপেরিমেন্ট পরামর্শ করেছি। দিচ্ছেন সেটির বিজ্ঞানসম্মত ভিত্তি কি দাঁড়াবে? আমি 1000 জন লোকের উপর এক্সপেরিমেন্ট করেছি। হুম হুম। এর ভিতরে ডাক্তাররা রয়েছেন, আমার নিজের ভাইও রয়েছেন যিনি আমেরিকায় আছেন। আমরা দুজন একসাথেই অ্যামেচার ফ্লাইট চালিয়েছিলাম। এখন আমরা দুজনেই কন্টামিনেটেড হয়েছিলাম। তিনিও সুস্থ হয়েছেন, তিনি পজিটিভ থেকে নেগেটিভ হয়েছেন। আপনি এই রেসিপি আমি বলছি, এইটা নিয়ে বেশ কিছু ডিপার্টমেন্ট কাজ করে। আপনি সেখানে কথা বলতে পারেন। যদি ভবিষ্যতে মনে করেন কোনো সেই বিশারদদের সাথে আমাকে কথা বলতে হবে সায়েন্টিফিক ভাবে, আমি বলবো। কিন্তু এখন আমি যেটা বলছি, না, বাট যে আপনি যে 1000 জনের মধ্যে আপনি এটার প্রয়োগ করলেন, তার মধ্যে কতজন আক্রান্ত ছিলেন? এর ভিতরে 20 জন আক্রান্ত ছিলেন, তারা সুস্থ হয়েছেন। 20 জনই হয়েছেন? আর যারা আক্রান্ত হচ্ছেন হ্যাঁ। তাদেরকে ডাক্তাররা বলেছে যে তুমি ইফেক্টেড, হুম। তারাও সুস্থ হয়েছে। এবং যারা আপনার আক্রান্ত হয় নাই, তার তার বাসায় আক্রান্ত ব্যক্তি আছে হুম হুম। কিন্তু তিনি আক্রান্ত হন নাই। আমার এমনও রিসার্চ রয়েছে যে একজনের কন্টামিনেশন হয়েছে, তার মেড সার্ভেন্ট তাকে সার্ভিস দিয়েছে, তিনি রেসিপি নেওয়ার পরে তার কন্টামিনেশন হয়নি, তাকে নেগেটিভ পাওয়া গেছে। অতএব একজন ব্যক্তি কন্টামিনেটেড অবস্থায়, অসুস্থ অবস্থায় পজিটিভ হলেও তার বাড়ির লোকজন যদি এই রেসিপিটা নেন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন, তারা পজিটিভ হবে না। এই প্রমাণগুলিও আমি পেয়েছি। সেজন্য আমি জাতির উদ্দেশ্যে বলছি আপনার মাধ্যমে এবং ভারতীয় বন্ধুর মাধ্যমে আমি বলছি, তার দেশেও যেহেতু এই মশলা নিয়ে তার দেশে বেশি করে রিসার্চ করা হয়, অতএব তাদের মাধ্যমে এই বিষয়ে সবাইকে অবগত করা উচিত। এটা সহজলভ্য এবং এটা দিয়েই আপনি অন্তত প্রতিরোধ করতে পারবেন। আপনি যখন কন্টামিনেটেড হচ্ছেন তখন আপনাকে সিমটম অনুযায়ী, এই রেসিপির সাথেও সিমটম অনুযায়ী আপনাকে ওষুধ খেতে হবে। সেজন্য আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপনার ভয়ের কিছু নাই। আপনি কন্টামিনেটেড হয়েছেন, আপনি একটা অলিখিত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছেন, যেটা আমি করেছি। সেই যুদ্ধটা হচ্ছে যে শত্রুকে দেখা যায় না, যে শত্রু আপনার অজান্তেই আপনার ভিতরে প্রবেশ করবে এবং আপনার দেহটাকেই সে তার বংশ বৃদ্ধি করার জন্য কাজে লাগাবে এবং আপনাকে হত্যা করবে। তার বিরুদ্ধে আমরা যে রেসিপিটা আমি বলছি, এই রেসিপিটা ব্যবহার করুন, অনুগ্রহ করে ব্যবহার করুন, অনুগ্রহ করে ব্যবহার করুন। এবং যত বিজ্ঞানী আছেন জি। তারা এই বিষয়ে গবেষণা করুন। যত ডাক্তাররা আছেন আপনাদের ফার্মাকোপিয়া থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে এসে এই অল্টারনেটিভ ফার্মাকোপিয়াটা আপনারা জানেন এবং আপনাদের পেশেন্টকে বলেন। আমি বোল্ডলি আমার জনগণকে বলছি, সেই বঙ্গবন্ধুর ভাষাই বলছি, এবারের সংগ্রাম করোনামুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম। এবারের সংগ্রাম রাজনীতি ভুলে গিয়ে সরকারকে সাহায্য করো, জি জনগণ বাঁচাও। জি। Dr. Gulred, the total financial loss for Yeah. India will be $234.4 billion. GDP to shrink by 2.3%. Any kind of international trade, including imports and exports, has declined by more than 70%, and 5.3 million people will be unemployed in India. So has the COVID-19 pandemic caused a greater recession in the Indian economy? And will the outbreak of corona have a far-reaching negative impact on India's national and international trade?
Bullet. Not on the pride, because everybody all the countries are sailing in the same boat. We are all in the same, not only we are all in the same ship. We know, When yeah. US is being affected by 6%, European Union is affected by 7.5%. We are getting affected by much lesser numbers, so there is nothing of affecting the national pride, but it is a fact that definitely it has affected our economy, and we have to move with much more energy to normalize the things. And we are a almost $2.8 trillion economy, and we wish to become $5 trillion economy by 2024. That will be extended maybe for a couple of years, the target of achieving the 5 trillion economy dream. But I am optimistic that the problem will persist for 2 quarters, and from 3rd quarter, what my calculation goes, the economy will start, GDP will start in positive once again after a couple of quarters. It won't stay long, because India, as I told you some time back, that we are having 2-3 benefits. The one is it's a young country with young people, and young people by scientific records are less affected by the COVID-19 as compared to the elderly ones. So here our demography becomes an asset for us. Plus, still 60% of our population lives in rural sector, and rural sector is not affected by the coronavirus, and the economic activities are going on there. The main affected areas are the city areas, the metro areas, the urban areas, which are affected by COVID-19. That is a real concern, and I think within 2 quarters, from the 3rd quarter, the economy will rebound. Gulraj, the Indian government has announced a total of 1.7 trillion rupees incentive package to overcome the corona crisis in all sectors, including 800 million people receive free cereals, pulses, 200 million female Jan Dhan account holders receive 500 rupees per month each, 87 million farmers receive 2,000 rupees each, 35 million construction workers receive 520 billion rupees aid package, 30 million seniors, widows, disabled receives 1,000 rupees each, 2 million healthcare workers receive insurance coverage of up to 5 million rupees each. Do the economic supports are enough to handle the overall situation, and how long it will take to bring back the Indian economy through these initiatives? Gulraj. See, economic measures are never enough in any country. Like you see, Mr. Trump has given trillions of dollars, and still the opposition, as well as many people from his own party, Republicans, they are asking for more. They are saying that this is too less. European Union was asking, got just quarter of what it was asking from the Brussels. So economic measures are never enough, but it must move in correct targeted direction. The main issue with the poor people in our subcontinent is to feed them, and government of India is feeding them free of cost almost. And even see, it's a federal structure comprising of union government and state government. States have been given 3 months free ration. They don't need to pay center for the next 3 months, and they can pay after that. So, and they can ask for food supplies from Food Corporation of India, that is governed by the central government, free of cost right now in any numbers they wish to supply to their state population. And one positive aspect what we are having, that what we need per year, the amount of grains, let it be pulses, wheat or rice, other stuff, we are having 2.5 times more than that. So that means, in simple words, if you don't sow a single seed for another 2.45 years, we can feed our population. So food is not a shortage. ডক্টর আজিজ, আমরা একটা শেষের দিকে, আপনি যদি আবার আপনার রেসিপিটা একটু রিপিট করেন, তাহলে যারা আগে শুনতে পারেননি তারা আরেকবার শুনতে পারবেন, এবং আপনার ফাইনাল বক্তব্য যা আছে ছোট্ট করে। আপনারা সবাই লিখুন,
হলুদ আধা চামচ, চা চামচ। আবার রিপিট করছি, হলুদ আধা চা চামচ, গোলমরিচ আধা চা চামচ। আবার রিপিট করছি, গোলমরিচ আধা চা চামচ, আদা আধা চামচ। আবার রিপিট করছি, আদা আধা চা চামচ, লেবু আধা চা চামচ। আবার রিপিট করছি, লেবু আধা চা চামচ। জি 1 লিটার পানির সঙ্গে মিশিয়ে 5 মিনিট জাল করবেন এবং যে বাষ্পটা আসবে সেটা নাক এবং মুখ দিয়ে নেবেন। তাতে আপনার রেসপিরেটরি অর্গান পরিষ্কার থাকবে, আপনার শ্বাস নিতে কষ্ট হবে না, নিঃশ্বাস নিতে কষ্ট হবে না। এবং আদা, এই ভাইরাস আপনার না যে বাট কোষটি বাট নষ্ট বাট করে। না ঠিক আছে, থ্যাংক ইউ, আমরা বুঝতে পেরেছি, কিন্তু ওই পানিটাও খাবেন তো, মানে পান জি, করবেন পানিটা পান করবেন চার মতো। এবং সারাদিনে? আপনি লিকুইডটা যদি টেস্টি বানাতে চান, আপনি ইচ্ছা করলে মধু দিতে পারেন বা আরেকটু লেবু বেশি দিতে পারেন যদি আপনি জি টেস্টি বানাতে চান। ধন্যবাদ। এই রেসিপিটা দিয়ে আপনি আপনার ডাল স্যুপ করে খেতে পারেন। আপনি এই রেসিপিটা দিয়ে আপনার সবজি রান্না করতে পারেন। আপনি যে কোনো ভাবে এই রেসিপিটা আপনি নেবেন, যে কোনো ভাবে আপনি হলুদ, গোলমরিচ, আদা, লেবু ধন্যবাদ ডক্টর আজিজ মোহাম্মদ দেখি আপনি শাহ নেবেন। নুরি এবং ডক্টর গুলরেজ শেখ। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে। ইতালি থেকে একজন গবেষক তিনি একটা রেসিপি দিয়েছেন, সেটি আপনারা চেষ্টা করে দেখতে পারেন এবং তিনি নিজে তা দিয়ে উপকৃত হয়েছেন। তিনি নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অন্যদিকে ভারত থেকে ডক্টর গুলরেজ শেখ তিনি ভারত কিভাবে পরিস্থিতিটা মোকাবেলা করছে সেটি ধারণা দিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে সংকটটা আসলে একার নয়, সবাইকে মিলেই এই সংকট মোকাবেলা করতে হবে এবং সংকট সব দেশে কম বেশি একই রকম, সেটিও যথাযথ ডক্টর গুলরেজ বলবার চেষ্টা করেছেন। অর্থাৎ এই সংকট আসলে মোকাবেলার জন্য আরও অনেক কঠিন এবং দৃঢ় পদক্ষেপ আমাদের সামনে নিতে হবে এবং একা যেহেতু মোকাবেলা করা সম্ভব নয়, দেশের অভ্যন্তরে সবাই মিলেই সেটি মোকাবেলা করতে হবে এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মধ্য দিয়েও সেটি করতে হবে বিভিন্ন দেশের সঙ্গে। গোটা পৃথিবীকে আসলে সম্মিলিতভাবে এই সংকট মোকাবেলায় উদ্যোগী হতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।